হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম একাডেমি। দেখো, আজকে আমরা নিটের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আলোচনা করব গ্রুপ 17-এর। ঠিক আছে, তো সব থেকে প্রথমেই দেখো যে প্রশ্নটা রয়েছে সেখানে দুটো স্টেটমেন্ট দেওয়া রয়েছে, আমাদের দেখতে হবে কোনটা ঠিক বা কোনটা ভুল। তো অ্যাসিড স্ট্রেংথ ইনক্রিজ ইন দ্য অর্ডার গিভেন অ্যাজ HF, HCl, HBr, HI, এদের ক্ষেত্রে অর্ডারটা দেখো দেওয়া রয়েছে। তো এগুলো সব হচ্ছে আমাদের হ্যালোজেনের হাইড্রাইড HF, HCl, HBr, HI। আমরা খুব ভালো করে জানি যে গ্রুপ 15, 16 এবং 17 যখন আমরা পড়েছি তখন এদের ক্ষেত্রে বিশেষ করে হাইড্রাইড যৌগগুলোর ক্ষেত্রে শুধুমাত্র আমাদের অ্যাসিডিটি আর বেসিসিটির অর্ডারটা কী হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, উল্টো হয়ে যায়। তো জেনারেলি আমাদের কি হয়, অ্যাসিডিটি বাঁ দিক থেকে ডান দিকে বাড়ে আর নিচের দিকে কমে, ঠিক আছে, আর বেসিসিটি বাঁ দিক থেকে ডান দিকে কমে আর নিচের দিকে বাড়ে। আচ্ছা, তো এখানে কি হবে, উল্টোটা হবে। অর্থাৎ একটু আগে যেটা বললাম যে অ্যাসিডিটিটা বাঁ দিক থেকে ডান দিকে বাড়বে আর নিচের দিকে কমবে, তো এখানে সেটার কি অর্ডারটা হয়ে যাবে, পুরো উল্টো অর্ডার হয়ে যাবে। অর্থাৎ বাঁ দিক থেকে ডান দিকে কমবে এবং নিচের দিকে বাড়বে। তাহলে ওপর থেকে নিচের দিকে কি হয়ে যাবে, বাড়বে। কি বাড়বে, অ্যাসিডিটি বাড়বে। বেশ, এই হচ্ছে ব্যাপার। তাহলে আমার স্টেটমেন্ট 1 তো ঠিকই আছে মনে হচ্ছে। স্টেটমেন্ট 2, অ্যাজ দ্য সাইজ অফ এলিমেন্টস ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, আমাদের ওপর থেকে নিচের দিকে দেখো সাইজগুলো বাড়ছে, ফলে এইচএফের ক্ষেত্রে যে বন্ডটা তৈরি হয় এক্ষেত্রে ওভারল্যাপটা কী হয়, ভালো হয়। ওভারল্যাপটা ভালো হওয়ার ক্ষেত্রে মানে ফলে আমার এক্ষেত্রে বন্ড এনার্জি বা বন্ড স্ট্রেংথ কী হয়, বেশি হয়। তাহলে বন্ড এনার্জি বা বন্ড স্ট্রেংথ বেশি হওয়ার জন্য এই বন্ডটাকে ভাঙতে বেশি শক্তি লাগবে, ফলে এখান থেকে H প্লাসটা সহজে বেরোতে চাইবে না। ঠিক আছে, বন্ডটা সহজে ব্রেক হতে চাইবে না। বেশ, এই হচ্ছে ব্যাপার। তো HCl, HBr, HI এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেনের সাপেক্ষে ক্রমশ সাইজগুলো বাড়ছে, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনে যত আমরা যাচ্ছি। তো HI এর ক্ষেত্রে যখন আমরা যাব তখন বন্ডটা কী হবে, ইজিলি ব্রেক করে যাবে, অর্থাৎ হাইড্রোজেন সহজে বেরিয়ে যাবে। আর আমরা খুব ভালো করেই জানি যে অ্যাসিড মানেই হচ্ছে প্রোটন ডোনার। ঠিক আছে, এটাকে আমরা অনেক সময় ADP বলে লিখে থাকি, যে অ্যাসিড মানেই হচ্ছে প্রোটন ডোনার। অর্থাৎ যে অ্যাসিড যত সহজে H প্লাসকে ডোনেট করতে পারবে সে তত ভালো অ্যাসিড হবে। তাহলে এখানে HI সহজেই তার H প্লাসটাকে ডোনেট করতে পারবে, কারণ এখানে বন্ড ডিসোসিয়েশন এনার্জিটা খুব কম বা বন্ডিংয়ের ওভারল্যাপটা ভালো হয়নি, তাই বন্ডটাকে সহজে ভাঙা যাবে। তাই এক্ষেত্রে কী হবে, HI এর অ্যাসিডিটি সবথেকে বেশি হবে, HF এর সবচেয়ে কম হবে, অর্থাৎ ওপর থেকে নিচের দিকে অ্যাসিডিটি বাড়বে। তাহলে এখানে দুটো স্টেটমেন্টই সঠিক, তাই আমার এখানে 2 নাম্বার অপশানটা কারেক্ট হলো। নেক্সট হচ্ছে যে এখানে কতগুলো স্টেটমেন্ট দেওয়া আছে, বলেছে কোনটা ভুল স্টেটমেন্ট সেটা বের করো। তো এখানে আমাদের প্রথমেই যেটা দেওয়া আছে সেটা হচ্ছে অক্সাইড যৌগগুলোর কথা বলা আছে। CO2, SiO2, SnO2, PbO2, এগুলো সবই হচ্ছে গ্রুপ 14-এর এলিমেন্টস। তো এখানে যখন আমরা অক্সিডেশন স্টেট আমরা যখন লক্ষ্য করছি তখন আমরা দেখছি কার্বনের হচ্ছে +4, এটারও +4, এটারও +4, এটারও +4। তো আমরা খুব ভালো করেই জানি যে ওপর থেকে নিচের দিকে +4 অক্সিডেশন স্টেটের স্থায়িত্বটা কমবে। তার মানে এই যে PbO2 এর ক্ষেত্রে দেখা যাবে যে +4-এর থেকে +2 অক্সিডেশন স্টেটটা হচ্ছে বেশি স্টেবল। ঠিক আছে, কারণ ডিউ টু ইনার্ট পেয়ার এফেক্ট, ইনার্ট পেয়ার এফেক্টের জন্য এই ঘটনাটা ঘটে। তার মানে PbO2 সবসময় চাইবে +4 অক্সিডেশন স্টেট থেকে +2-এ কনভার্ট হতে। তার মানে PbO2 সবসময় চাইবে নিজে রিডিউসড হতে, নিজে রিডিউসড হতে চাইছে মানে অপরকে কী করতে চাইবে, অপরকে অক্সিডাইজড করতে চাইবে। অপরকে অক্সিডাইজড করতে চাইবে মানে PbO2 হবে সবথেকে ভালো অক্সিডাইজিং এজেন্ট। PbO2 সবথেকে ভালো অক্সিডাইজিং এজেন্ট রূপে কাজ করবে। তার মানে PbO2-র অক্সিডাইজিং পাওয়ার সবচেয়ে বেশি। তাই আমার প্রথম যে স্টেটমেন্টটা দেওয়া রয়েছে যে ইনক্রিজিং অক্সিডাইজিং পাওয়ার, এই স্টেটমেন্টটা একদম সঠিক তথ্য। তার মানে এটা আমার কারেক্ট স্টেটমেন্ট। পরেরটাতে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে HF থেকে HI অবধি যত যাব তত অ্যাসিডিটি বাড়বে, এটাও আমরা আগের কোশ্চেনে আলোচনা করলাম। তারপরেরটা যদি আমরা দেখি pKa ভ্যালু বাড়ছে। ঠিক আছে, যত আমাদের H2O, H2S, H2AC, H2T যত আমাদের ওপর থেকে নিচের দিকে যাচ্ছি pKa ভ্যালু কমছে, বাড়ছে। তো আমরা খুব ভালো করেই জানি যে অ্যাসিডের ক্ষেত্রে যত বেশি অ্যাসিডিটি হয় তত pKa ভ্যালুটা আমার কমতে থাকে, কারণ pKa ভ্যালুর সাথে অ্যাসিডিটির সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। ঠিক আছে, তো এখানে যে ঘটনাটা আমার দেখা যাচ্ছে যে ওপর থেকে নিচের দিকে pKa ভ্যালু বাড়ছে বলেছে, তার মানে অ্যাকচুয়ালি বলতে চাইছে যে অ্যাসিডিটি ডিক্রিজ হচ্ছে, ডিক্রিজ দ্য অ্যাসিডিটি।
তার মানে এটাই বোঝাতে চাইছে যে এদের অ্যাসিডিটি ওপর থেকে নিচের দিকে কমবে, কিন্তু বাস্তবে কি তাই হয়? বাস্তবে তাই হয় না, কারণ ওপর থেকে নিচের দিকে এগুলো যেহেতু হাইড্রাইড যৌগ, অ্যাসিডিটি কী হবে? বাড়বে। এইচএফ, এইচসিএল, এইচপি আর এইচআইয়ের ক্ষেত্রে যেমন এক্সপ্লেনেশন পেয়েছি, H2O, H2S, H2SE, H2T-র ক্ষেত্রে একই রকম এক্সপ্লেনেশন হবে, কারণ প্রথমটার ক্ষেত্রে আমাদের ওভারল্যাপটা ভালো, সহজে H+ বেরোতে চাইবে না, কিন্তু H2TEর ক্ষেত্রে সহজে H+ বেরোতে চাইবে, ফলে তার অ্যাসিডিটি বেশি হবে। অ্যাসিডিটি বেশি হওয়া মানে পিকে ভ্যালুটা ডিক্রিজ করে যাবে, কারণ অ্যাসিডিটির সাথে পিকে এর সম্পর্কটাই হচ্ছে আমার কী সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এই কনসেপ্ট থেকে আমরা পেয়ে গেলাম যে এই যে স্টেটমেন্টটা, তার মানে এই স্টেটমেন্টটা আমার রং স্টেটমেন্ট। লাস্টে যেটা দেওয়া আছে যে ওপর থেকে নিচের দিকে অ্যাসিডিটি বাড়বে, ঠিকই আছে, কারণ আমরা জানি ওপর থেকে নিচে এটার ক্ষেত্রেও অ্যাসিডিটি বাড়ে, ফলে বেসিসিটি কমে, অ্যামোনিয়ার বেসিসিটি হাইয়েস্ট আমরা জানি, ফলে অ্যাসিডিটি লোয়েস্ট। তার মানে আমার এ, বি এবং ডি এগুলো নিয়ে কোনো প্রবলেম নেই, সিটা আমার ভুল দেওয়া আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট ট্রু ফর হ্যালোজেন্স। হ্যালোজেন্সের জন্য কোন তথ্যটা আমাদের সঠিক নয়, সেটা আমার এখানে প্রশ্নতে জানতে চেয়েছে। অল ফর্মস মোনোবেসিক অ্যাসিড, যেমন আমাদের HF, HCl, HBr, HI, প্রত্যেকটা অ্যাসিডের বেসিসিটি হচ্ছে 1, তার কারণ প্রত্যেকটাতে একটা করে H+ বেরোতে পারবে। তাহলে প্রথম স্টেটমেন্টটা আমার ট্রু, সঠিক স্টেটমেন্ট প্রথমটা। অল আর অক্সিডাইজিং এজেন্ট, প্রত্যেকটাই হচ্ছে আমাদের এখানে যতগুলো দেওয়া রয়েছে প্রত্যেকটা হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট, অপরকে অক্সিডাইজড করবে এবং নিজেরা কী হবে? রিডিউসড হবে, ঠিক আছে। আচ্ছা, 3 নম্বর অপশানে যেটা বলেছে যে অল বাট ফ্লোরিন শো পজিটিভ অক্সিডেশন স্টেট, তো আমরা জানি যে ফ্লোরিন পজিটিভ অক্সিডেশন স্টেট দেখায় না, ফ্লোরিন যেটা দেখায় সেটা হচ্ছে নেগেটিভ অক্সিডেশন স্টেট, তার কারণ ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে হাইয়েস্ট। তাহলে এটা আমার রং স্টেটমেন্ট। পরেরটাতে বলেছে ক্লোরিন হ্যাজ দ্য হাইয়েস্ট ইলেকট্রন গেইন এনথালপি, আমরা জানি ইলেকট্রন অ্যাফিনিটির মান Cl, তারপরে F, তারপরে Br, তারপরে I। তাহলে পরেরটাও কারেক্ট স্টেটমেন্ট। তাহলে A, B এবং D এই তিনটেই হচ্ছে কারেক্ট, সি এরটা হচ্ছে আমার ভুল। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং অর্ডারস ইজ কারেক্ট ফর দ্য বন্ড ডিসোসিয়েশন এনথালপি অফ হ্যালোজেন মলিকিউলস। বন্ড ডিসোসিয়েশন এনথালপি মানে হচ্ছে বন্ড ডিসোসিয়েশন এনার্জি, যেটাকে BDE বলা হয়, বা এটাকে অনেক সময় বন্ড এনার্জিও বলা হয়ে থাকে। তো এই বন্ড এনার্জি বা বন্ড ডিসোসিয়েশন এনার্জি মানে হচ্ছে কোনো একটা বন্ডকে ব্রেক করার জন্য যে এনার্জিটা লাগে, দ্যাট ইজ বন্ড ডিসোসিয়েশন এনার্জি। তো এখানে আমাদের বন্ড ডিসোসিয়েশন এনার্জির যে অ্যাকচুয়াল অর্ডার, সেই অ্যাকচুয়াল অর্ডারটা হবে ডিএরটা, তার কারণ আমাদের অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল F2 গ্রেটার দেন Cl2 গ্রেটার দেন Br2 গ্রেটার দেন I2, কিন্তু ফ্লোরিনের সাইজটা এতটাই ছোট, ঠিক আছে, এখানে ইলেকট্রন লোন পেয়ার ইলেকট্রনগুলোর মধ্যে আমার রিপালশন দেখা যায়, তাই এক্ষেত্রে দেখা যায় বন্ড ডিসোসিয়েশন এনার্জির মানটা কমে যায়, কমে যেয়ে কী হয়? Cl2, তারপরে Br2, তারপরে F2, তারপরে I2তে পরিণত হয়, মানে এই অর্ডারটাতে পরিণত হয়। সেই কারণে F2 হাইলি রিঅ্যাক্টিভ পর্যন্ত হয়ে থাকে, ঠিক আছে, অত্যাধিক সক্রিয় হয় ফ্লোরিন, কারণ এর বন্ড এনার্জির মানটা অত্যাধিক পরিমাণে কমে যায় বলে। তারপরেরটা বলেছে দ্য ভ্যারিয়েশন অফ দ্য বয়লিং পয়েন্টস অফ দ্য হাইড্রোজেন হ্যালাইডস ইজ ইন দ্য অর্ডার HF গ্রেটার দেন HI গ্রেটার দেন HBr গ্রেটার দেন HCl, ঠিক আছে। অর্থাৎ আমরা যেটা বয়লিং পয়েন্টের অর্ডার জানি যে আমার অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল এরকম, কারণ আমাদের ওপর থেকে নিচের দিকে যত মলিকুলার মাস বাড়বে তত আমাদের বয়লিং পয়েন্ট বাড়বে, কিন্তু এইচএফটা হাইড্রোজেন বন্ড ফর্মেশন করে, তার কারণ এইচের সাথে মানে ফ্লোরিন রয়েছে, তাই এটা হাইড্রোজেন বন্ডিং তৈরি করতে পারবে, জলের সাথে যুক্ত হতে পারবে, বা একটা ফ্লোরিনের সাথে আরেকটা ফ্লোরিন যুক্ত হয়ে হাইড্রোজেন বন্ডিংটা তৈরি করতে পারবে। তাই এখানে আমাদের যে অর্ডারটা হবে অ্যাকচুয়ালি HCl, HBr, HI, তারপরে হাইয়েস্ট হয়ে যাবে HF। তাহলে এইচএফের ক্ষেত্রে হাইড্রোজেন বন্ডিংয়ের জন্য বয়লিং পয়েন্টটা হাইয়েস্ট হয়ে যাচ্ছে, বাকিরা হাইড্রোজেন বন্ডিং করে না, তাই বাকি অর্ডারটা আমার এরকম থাকছে। আচ্ছা, এটার কারণটা কি? এখানে আমার অ্যান্সারে চেয়েছে যে কারণটা কি, দেয়ার ইজ স্ট্রং হাইড্রোজেন বন্ডিং বিটুইন এইচএফ মলিকুল, তাহলে এটাই আমার সঠিক অ্যান্সার বেরিয়ে গেল। অ্যামং দ্য ফলোয়িং হুইচ ইজ দ্য স্ট্রংগেস্ট অক্সিডাইজিং এজেন্ট, সব থেকে ভালো জারক দ্রব্যকে? তো আমরা খুব ভালো করেই জানি যে অক্সিডাইজিং এজেন্ট মানে জারণ ক্ষমতার যে অর্ডারটা, সেই জারণ ক্ষমতার অর্ডারটা বাঁ দিক থেকে ডান দিকে বাড়ে আর ওপর থেকে নিচের দিকে কমে। তাহলে এটা শ্রেণী বরাবর আছে, ওপর থেকে নিচের দিকে আছে, জারণ ক্ষমতা ক্রমশ কমবে, তাহলে সব থেকে বেশি জারণ ক্ষমতা হবে কার? F2, তাহলে সব থেকে ভালো জারক দ্রব্য হবে F2, তাহলে 104-এর ডি এর অ্যান্সার। নেক্সট হচ্ছে 105, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যারেঞ্জমেন্ট ডাজ নট গিভ দ্য কারেক্ট পিকচার অফ দ্য ট্রেন্ড, কোনটা ভুল তথ্য আছে সেটা আমার অ্যাকচুয়ালি জানতে চেয়েছে। তো বন্ড ডিসোসিয়েশন এনার্জি, দেখো এটা অর্ডার নয়, বন্ড ডিসোসিয়েশন এনার্জির অর্ডার আমরা একটু আগেই পেলাম Cl2, Br2, F2, I2, এটা ভুল স্টেটমেন্ট দেওয়া আছে, তার মানে আমার এটাই অ্যান্সার হলো। পরেরটা সঠিক আছে, ইলেকট্রোনেগেটিভিটি অর্ডার এটাই, অক্সিডাইজিং পাওয়ার এটাই। আচ্ছা, নেক্সট হচ্ছে
ইলেকট্রন গেন এনথালপি, এটা দেখো ভুল রয়েছে। ইলেকট্রন গেন এনথালপির অর্ডারটাই হচ্ছে আমাদের সিএল, তারপরে এফ, তারপরে বিআর, তারপরে আই। তাহলে এটাও ভুল আছে। তাহলে আমার এখানে দুটো অপশন কিন্তু অ্যান্সার হবে, ঠিক আছে? এখানে একটা অ্যান্সার হবে না, মাল্টিপল অপশন কারেক্ট হবে, ঠিক আছে? হয় কোশ্চেনটা ভুল ছিল, তা না হলে আমাদের এটা মাল্টিপল অপশন কারেক্টে না কোশ্চেন ছিল। আচ্ছা, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং অর্ডার্স ইজ নট ইন দ্য অ্যাকর্ডিয়েন্স উইথ দ্য প্রপার্টি স্টেটেড এগেনস্ট ইট? এখানেও ওই আমাদের ভুলটা জানতে চেয়েছে। তো প্রথমটা একদম ভুল, আমরা এটা প্রথমে দেখেই বুঝতে পারছি যে প্রথম অপশানটা ভুল, কারণ আমাদের এখানে CL2, তারপরে BR2, তারপরে F2, তারপরে I2 হবে। একটু আগে আমরা অ্যান্সারটাকে বের করলাম। অক্সিডাইজিং পাওয়ারের অর্ডার তো ঠিকই আছে, অ্যাসিডিক অর্ডার তো আমাদের ওপর থেকে নিচে বাড়বে, এটাও ঠিক আছে, ইলেকট্রোনেগেটিভিটি এটাও ঠিক আছে। বেশ, হুইচ স্টেটমেন্ট ইজ রং? কোন স্টেটমেন্টটা ভুল? বন্ড এনার্জি অফ F2 গ্রেটার দেন CL2। আবার সেই দেখো একই প্রশ্ন, এটাই ভুল, কারণ বন্ড এনার্জি CL2 এর মান F2 থেকে বেশি, ঠিক আছে? ইলেকট্রোনেগেটিভিটি এটা ঠিক আছে, ফ্লোরিনের অক্সিডাইজিং পাওয়ার এটাও ঠিক আছে, ইলেকট্রন অ্যাফিনিটি ক্লোরিন গ্রেটার দেন ফ্লোরিন এটাও ঠিক আছে। হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ দ্য গ্রেটেস্ট ইলেকট্রন অ্যাফিনিটি? সব থেকে বেশি ইলেকট্রন অ্যাফিনিটি কার? ক্লোরিনের। ফ্লোরিনের সাইজটা ছোটো হওয়ার জন্য রিপালশন দেখা যায়, তার ইলেকট্রন অ্যাফিনিটিটা কিছুটা হলেও কমে যায়। হুইচ অফ দ্য ফলোয়িং ডিসপ্লেসেস ব্রোমিন ফ্রম অ্যান অ্যাকোয়াস সলিউশন কন্টেনিং ব্রোমাইড আয়ন্স? ঠিক আছে, তো কে ব্রোমিনটাকে ডিসপ্লেস করতে পারবে? তো অক্সিডাইজিং পাওয়ার যার ব্রোমিনের থেকে বেশি সেই একমাত্র পারবে, সেটা কি? আমাদের ক্লোরিন। কারণ অক্সিডাইজিং পাওয়ারের আমরা জারণ ক্ষমতার ক্রম আমরা যেটা জানি যে এইটা BR2, F2, CL2, BR2 এবং হচ্ছে I2। তাহলে আমাদের এই যে CL2, এই CL2 কী করতে পারবে? ব্রোমাইড আয়ন থেকে যদি আমরা HBr আকারে কিছু নিই এখানে, তাহলে এখান থেকে কি করতে পারবে? ব্রোমিনটাকে নির্গত করতে পারবে, ঠিক আছে? ঠিক তেমনিভাবে এই CL2 শুধুমাত্র ব্রোমাইড আয়ন নয়, আয়োডাইড আয়ন থেকেও আমাদের কি করতে পারবে? আয়োডিন নির্গত করতে পারবে। তাহলে এটা আমার অ্যান্সার দাঁড়ালো CL2। হুইচ অফ দ্য ফলোয়িং স্পিসিস হ্যাজ 4 লোন পেয়ার অফ ইলেকট্রনস? 4খানা লোন পেয়ার আছে কোন যৌগটাতে, সেটা আমাকে বের করতে হবে। দেখো এখানে যে আনসারটা হবে সেটা হচ্ছে ক্লোরিনের ক্ষেত্রে। ক্লোরিনের ক্ষেত্রে আমরা জানি 17টা ইলেকট্রন আছে। 17টা মানে আমরা যদি নিয়ন অবধি লিখে ফেললাম 3s2 3p5, তাহলে এখানে আমাদের বাইরের কক্ষপথে কটা ইলেকট্রন আছে? 7টা ইলেকট্রন আছে। তার সাথে এখানে মাইনাস চার্জ দেওয়া আছে, 7 আর 1 টোটাল ইলেকট্রন হয়ে গেল 8টা। এই 8টা ইলেকট্রন মানেই আমার এখানে একটা মাইনাস মানে হচ্ছে 2টো ইলেকট্রন। তাহলে আমার এখানে লোন পেয়ার ইলেকট্রনের সংখ্যা কটা হয়ে গেল? টোটাল ইলেকট্রন সংখ্যা হয়ে গেল কটা? 8টা। তাহলে 110-এর ক্ষেত্রে কোন অ্যান্সারটা চলে এলো? আমাদের সি এর অ্যান্সারটা চলে এলো। বেশ, এই হচ্ছে ব্যাপার। 4টে লোন পেয়ার আমার এখানে রয়েছে। আচ্ছা, এখানে ইলেকট্রন বেড়ে 3p6 হলো, 6 আর 2 8টা ইলেকট্রন হয়ে গেল। চলে আসছে 111টা। ম্যাচিং করতে বলেছে। পিওর নাইট্রোজেন পেতে গেলে আমরা জানি সোডিয়াম অ্যাজাইড, ঠিক আছে, যেটাকে আমাদের NaN3 বলা হয়, বা বেরিয়াম অ্যাজাইড বা BaN3 তার হোল 2 বলা হয়, এটাকে হিট করতে হয়, তাহলে আমরা পিওর নাইট্রোজেন পাই। হ্যাবার্স প্রসেসের মাধ্যমে আমরা অ্যামোনিয়া তৈরি করি, ক্লাস 10 লেভেল থেকে পড়ছি। কন্ট্যাক্ট প্রসেস মানে স্পর্শ পদ্ধতির মাধ্যমে আমরা সালফিউরিক অ্যাসিড তৈরি করি। আর ডেকন্স প্রসেসের মাধ্যমে আমরা ক্লোরিন প্রস্তুত করি, ঠিক আছে? তাহলে আমাদের এখানে যে অ্যান্সারটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে প্রথমকার অপশানটা। বেশ, হোয়েন CL2 গ্যাস রিয়েক্টস উইথ হট অ্যান্ড কনসেন্ট্রেটেড NaOH, তাহলে ক্লোরিনের সাথে যখন হট অ্যান্ড কনসেন্ট্রেটেড NaOH-এর বিক্রিয়া হয়, তখন আমরা খুব ভালো করেই জানি NaCl তৈরি হয় আর NaClO3 তৈরি হয়। এই NaOH-টাকে যদি আমরা ডাইলুট করে নিতাম এবং মানে কোল্ড করতাম, ডাইলুট অ্যান্ড কোল্ড, তখন NaCl আর NaOCl তৈরি হতো। তো এখানে আমাদের ক্লোরিনের অক্সিডেশন স্টেট এটার জন্য -1 আর এটার জন্য হচ্ছে +5। তাহলে 0 to -1, এখানে 0 আছে, তাহলে একবার 0 থেকে -1 হবে আর একবার 0 থেকে +5 হবে। তাহলে বি এর অপশানটা আমার এখানে কারেক্ট, বি এর অপশানটা। আচ্ছা, এটা একটা ডিসপ্রপোর্শনেশন রিয়েকশন বলা যায়, কারণ 0 থেকে একবার -1 পাচ্ছি, একবার +5 পাচ্ছি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইউজড ইন দ্য প্রিপারেশন অফ ক্লোরিন? ক্লোরিন তৈরি করা হয় কী থেকে, সেটা আমার এখানে জানতে চেয়েছে। তো MnO2 এবং KMnO4 এই দুটো থেকেই আমার এখানে এটা বানানো যায়। তাহলে আমাদের এখানে লিখতে হবে বোথ MnO2 অ্যান্ড KMnO4। আমরা যদি MnO2-র সাথে রিয়েকশানটা দেখি, আমরা খুব ভালো করেই জানি MnO2-র সাথে যদি 4HCl দিই, তাহলে আমাদের তৈরি হবে MnCl2, Cl2 আর 2H2O। এটা একটা রিয়েকশান গেল। আর যদি আমরা KMnO4-এর সাথে যদি আমরা বিক্রিয়া ঘটাই, তাহলে আমাদের কী রিয়েকশান হবে? এই রিয়েকশানটাও আমরা পড়েছি রেডক্স রিয়েকশানের ক্ষেত্রে। আমরা যখন রেডক্স রিয়েকশান পড়েছি তখন আমরা এই রেডক্স চ্যাপ্টারটাতে এই রিয়েকশানগুলো সব পড়েছি। MnCl2 8H2O আর হচ্ছে Cl2।
ঠিক আছে, এটাকে একটু ব্যালেন্স করে দিলাম এইভাবে। তাহলে দুটো ক্ষেত্রেই আমাদের ক্লোরিন তৈরি হলো। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং এলিমেন্টস ইজ এক্সট্রাক্টেড কমার্শিয়ালি বাই দ্য ইলেকট্রোলিসিস অফ অ্যান অ্যাকোয়াস সলিউশন অফ ইটস কম্পাউন্ড? জলীয় সলিউশন থেকে কোনটা তৈরি করা যায় এটা আমার এখানে জানতে চেয়েছে। তো এটার আমার অ্যান্সার হবে ক্লোরিন। আমরা খুব ভালো করেই জানি ক্লোরিনের যে গাঢ় সলিউশন, ইলেকট্রোলাইট সলিউশন, সেই সলিউশনটার নাম হচ্ছে ব্রাইন সলিউশন। সেই ব্রাইন সলিউশন থেকে ইলেকট্রোলিসিস প্রসেসের মাধ্যমে ক্লোরিন নির্গত করা হয়। When chlorine is passed over dry slaked lime at room temperature, the main reaction product তখন কি হয়? স্লেক্ট লাইম মানে হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা যেটাকে কলিচুন বলা হয়। এই কলিচুনের সাথে যখন আমরা ক্লোরিনের যখন বিক্রিয়া ঘটাবো, এখানে যে প্রোডাক্টটা তৈরি হবে সেটা হচ্ছে CaOH2 প্লাস হচ্ছে Cl2, এখান থেকে হচ্ছে CaOCl2 প্লাস 2H2O প্লাস হচ্ছে CaCl2, ঠিক আছে, এই হচ্ছে প্রোডাক্ট। আচ্ছা, তাহলে এখানে কোন অপশানটা হচ্ছে? ডি এর অপশানটা। ইন দ্য ম্যানুফ্যাকচার অফ ব্রোমিন ফ্রম সি ওয়াটার, যখন সমুদ্রের জল থেকে ব্রোমিন তৈরি করা হয়, দ্য মাদার লিকার কন্টেনিং ব্রোমাইডস ইজ ট্রিটেড উইথ, কার সাথে বিক্রিয়া করা হয়? তাহলে দেখো, এই যে ব্রোমাইড আয়নটা আছে এটার থেকে ব্রোমিন এক্সট্রাক্ট করতে পারবে কে? তার থেকে বেশি যে অক্সিডাইজিং এজেন্ট আছে সেই পারবে একমাত্র। তাহলে এখানে এর থেকে বেশি অক্সিডাইজিং এজেন্ট কে আছে? ক্লোরিন আছে। তাহলে আমরা একটু আগেই দেখলাম যে জারণ ক্ষমতার ক্রম হচ্ছে F2 গ্রেটার দেন Cl2 গ্রেটার দেন Br2 গ্রেটার দেন I2, অর্থাৎ Cl2 এখানে আমাদের Br মাইনাস থেকে বা HBr থেকে বা ব্রোমাইড আয়ন থেকে ব্রোমিনটাকে নিষ্কাশন করতে পারবে। প্যারালেলি I মাইনাস থেকে I2 নিষ্কাশন করতে পারবে। আবার যদি আমাকে কখনো I2 নিষ্কাশন করতে বলতো তখন আমরা সেটা Br2 থেকে করতে পারতাম, Cl2 F2 থেকেও করতে পারতাম। বেশ, তো আমাদের এখানে F2 অ্যান্সার হিসেবে আসতো, কারণ F2 এরও জারণ ক্ষমতা হচ্ছে এর থেকে বেশি, কিন্তু আমার এখানে অপশানে ক্লোরিন আছে তো আমরা ক্লোরিনটা উত্তর করলাম। নেক্সট হচ্ছে দ্য ব্লিচিং অ্যাকশন অফ ক্লোরিন। ক্লোরিনের যে বিরঞ্জন ধর্ম, ব্লিচিং অ্যাকশনস মানে হচ্ছে বিরঞ্জন ধর্ম, যেটা আমরা পড়েছি অলরেডি। তো বিরঞ্জন ধর্মটা কী কারণে হয় আমরা খুব ভালো করেই জানি যে SO2 এবং Cl2 এর বিরঞ্জন ধর্ম দেখা যায়। তার মধ্যে SO2 এরটা হচ্ছে বিজারণের মাধ্যমে, আর ক্লোরিনের বিরঞ্জন ধর্মটা দেখা যায় জারণ প্রক্রিয়ার মাধ্যমে। বেশ, হয়ে গেল। জায়মান অক্সিজেন উৎপন্ন হয়, সেই জায়মান অক্সিজেন কোনো একটা কালার বস্তুকে বিরঞ্জিত করে, কালারলেস করে তোলে, ঠিক আছে। সেই জন্য এই বিরঞ্জন ধর্মটা বা ব্লিচিং অ্যাকশনটা পার্মানেন্ট অ্যাকশন। তো ব্লিচিং অ্যাকশন মানেই হচ্ছে বিরঞ্জন ধর্ম। নেক্সট হচ্ছে ব্লিচিং পাউডার রিয়েক্টস উইথ এ ফিউ ড্রপস অফ কনসেন্ট্রেট HCl। ব্লিচিং পাউডারের সংকেত আমরা খুব ভালো করেই জানি যে CaOCl2, এটা হচ্ছে ব্লিচিং পাউডার হিসেবে আমরা লিখলাম। আচ্ছা, এর সাথে যখন আমাদের গাঢ় HCl এর যখন আমাদের বিক্রিয়া হবে তখন এখান থেকে তৈরি হবে CaCl2, জল আর ক্লোরিন গ্যাস, ঠিক আছে। বেশ, এই হচ্ছে রিয়েকশন। নেক্সট হচ্ছে 118 হলো, এবার হচ্ছে আমাদের 119এরটা। অ্যামাং দ্য ফলোয়িং দ্য কারেক্ট অর্ডার অফ অ্যাসিডিটি। অ্যাসিডিটি আমাদের কি জানি, আমরা যত অক্সিডেশন স্টেট বাড়ি যায় তত অ্যাসিডিটি বাড়তে থাকে। তো এখানে আমাদের এর অক্সিডেশন স্টেট +1, এখানে +3, এখানে +5, এখানে হচ্ছে +7। তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট গিভেন বিলো ইজ ইনকারেক্ট? কোনটা ভুল? O3 স্ট্রাকচারটা বলেছে বেন্ড, তো আমরা তো জানি O3 স্ট্রাকচারটা বেন্ডই হয়। আচ্ছা, ONF এখানে টোটাল ইলেকট্রনটাকে যদি আমরা কাউন্ট করি তাহলে হচ্ছে 8 আর 7 15 আর 9 24, ঠিক আছে। এটার ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 24, আর এটার ক্ষেত্রে হচ্ছে 8 দুগুণে 16 আর নাইট্রোজেনের 7 23 আর মাইনাস আছে তাহলে 24, তাহলে আইসো ইলেকট্রনিক। তাহলে বি এর অপশানটা ঠিক আছে, এর অপশানটা ঠিক আছে, কারণ O3 স্ট্রাকচার আমরা জানি এরকম বেন্ট টাইপের স্ট্রাকচার। OF2 ইজ অ্যান অক্সাইড অফ ফ্লোরিন, এইটা হচ্ছে আমার ভুল। তাহলে আমার এইটা অ্যান্সার হিসাবে চলে এলো, সি এরটা আমার অ্যান্সার দাঁড়িয়ে গেল। তার কারণটা কি, এখানে আমাদের ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাই এটাকে অক্সাইড অফ ফ্লোরিন এটাকে না বলে এটার নাম হচ্ছে অক্সিজেন ডাইফ্লুরাইড, যেটাকে বলা হয় ফ্লুরাইড অফ অক্সিজেন। এই OF2কে অ্যাকচুয়ালি বলা হয় ফ্লুরাইড অফ অক্সিজেন, কারণ আমরা জানি যেটা তড়িৎ ঋণাত্মকতা বেশি হয় সেটাকে আমরা অ্যানায়নিক পার্ট হিসাবে রাখি। তাহলে ফ্লুরাইড অফ অক্সিজেন এটা ঠিকঠাক আছে। তার পরের অপশানটা বলেছে আমাদের Cl2O7 ইজ অ্যানহাইড্রাইড অফ পারক্লোরিক অ্যাসিড। তাহলে পারক্লোরিক অ্যাসিডের অ্যানহাইড্রাইড হচ্ছে আমাদের Cl2O7, এটাও ঠিকঠাক আছে। তাহলে আমার এখানে সি এর অ্যান্সারটা দাঁড়ালো।
আচ্ছা, দ্য কারেক্ট অর্ডার অফ ইনক্রিজিং বন্ড অ্যাঙ্গেল ইন দ্য ফলোয়িং স্পিসিস আমাদের জানতে চেয়েছে যে বন্ড অ্যাঙ্গেলটা আমাদের কার ক্ষেত্রে বেশি কম হবে। তো ClO2 মাইনাস দেওয়া আছে, এখানে আমরা মাইনাসটাকে রাখলাম। প্যারালেলি আমার Cl এর লোন পেয়ারগুলো রয়েছে, ঠিক আছে। তারপরেরটা হচ্ছে আমার Cl2O, এখানেও অক্সিজেন আমার লোন পেয়ার রয়েছে। আর তারপরেরটা হচ্ছে ClO2, ঠিক আছে। তো এখানে সবথেকে বেশি আমার বন্ধন কোনটা, মানে সবথেকে কম বন্ধন কোণ হবে প্রথমটার ক্ষেত্রে। তার কারণটা হচ্ছে একটাই, যে এখানে যেহেতু মাইনাস চার্জ রয়েছে, মাইনাস চার্জটা থাকার জন্য আমাদের এখানে এই লোন পেয়ার বিকর্ষণটা কী হবে, বেশি হবে। ফলে এই বন্ড অ্যাঙ্গেলটা আরও অনেক বেশি কমে যাবে, ঠিক আছে। তাহলে সবথেকে কম বন্ড অ্যাঙ্গেল হচ্ছে এটার ক্ষেত্রে। তারপরেরটা হচ্ছে Cl2O এর ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, এটার ক্ষেত্রে Cl2 এর ক্ষেত্রে দুখানা লোন পেয়ার রয়েছে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। আর লাস্টেরটাতে আমরা দেখতে পাচ্ছি যে ClO2-র ক্ষেত্রে আমার একটাই মাত্র লোন পেয়ার রয়েছে, ফলে এখানে আমার রিপালসেনটা অতটা বেশি হবে না, লোন পেয়ারের সাথে বন্ড পেয়ার রিপালসেনটা হবে না, ফলে বন্ড অ্যাঙ্গেলটা এখানে বেশি হবে, ঠিক আছে। আচ্ছা, বন্ড অ্যাঙ্গেল সব থেকে বেশি হবে। আচ্ছা, তাছাড়া এখানে ডবল বন্ড রিপালসেনটা বেশি হবে, ফলে এখানে বন্ড অ্যাঙ্গেলটা বেশি হবে। তো এখানে দেখা যায় যে বন্ড অ্যাঙ্গেলগুলোকে যদি আমরা একটু কম্পেয়ার করে দেখি আর কি, তাহলে প্রথমটার ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল হয় 110 ডিগ্রি, তারপরটা 111 ডিগ্রি, আর লাস্টেরটাতে হচ্ছে 118 ডিগ্রি। বেশ, তাহলে আমার এখানে ডি এর অপশানটা কারেক্ট হিসাবে চলে এলো। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং অক্সাইডস ইজ এক্সপেক্টেড টু এক্সিবিট প্যারাম্যাগনেটিক বিহেভিয়ার। প্যারাম্যাগনেটিক বিহেভিয়ার কার রয়েছে এখানে আমাদের জানতে হবে, সেটা হচ্ছে ClO2। ClO2 এর গঠনটাতে দেখা যায় যে ক্লোরিনের ক্ষেত্রে আমার কিন্তু ইলেকট্রন রয়েছে, আনপেয়ার ইলেকট্রন রয়েছে, ঠিক আছে। তাহলে ClO2 এটা হচ্ছে আমার অ্যান্সার। বেশ, এটা আমাদের গেল। নেক্সট হচ্ছে ইন্টার হ্যালোজেন কম্পাউন্ডস। দেখো এখানে দুখানা স্টেটমেন্ট দিয়েছে। ICl ইজ মোর রিয়েক্টিভ দ্যান I2, একদম সঠিক ব্যাখ্যা। কারণ ICl বন্ড ইজ উইকার দ্যান II বন্ড, ICl বন্ডটাকে সহজেই ভেঙে ফেলা যায়, তাই IClটা হচ্ছে মোর রিয়েক্টিভ। তাহলে আমাদের 123-এর ক্ষেত্রে বোথ A and R অ্যান্ড কারেক্ট, আর R ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ A। তারপরে দেখো 124-এর যে প্রশ্নটা আমাদের দেওয়া রয়েছে, সেটা হচ্ছে এখানে ওই স্ট্রাকচারগুলো জানতে চেয়েছে। এক্স ড্যাশ, যেমন ClF একটা উদাহরণ হিসেবে দিলাম। তাহলে এর গঠনটা কেমন হবে, লিনিয়ার টাইপের হবে, ঠিক আছে। ClF, এই হচ্ছে আমার অ্যান্সার আর কি। বেশ, তারপরেরটা এক্স ড্যাশ 3 আছে, তার মানে আমরা যদি এরকম করি যে ClF3 বা IF3, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কি হবে, 7টা আর 3 10টা ইলেকট্রন, 10টা মানে 5টা ইলেকট্রন পেয়ার, মানে 3টে বন্ড পেয়ার, 2টো লোন পেয়ার, তার মানে এটা টি শেপ হবে, ঠিক আছে। তার মানে এটা হয়ে যাবে আমাদের টি শেপ। হ্যাঁ, Cl, এখানে F, এখানে F, এখানে F, এখানে লোন পেয়ার, এখানে লোন পেয়ার। আচ্ছা, X-5 যেটা রয়েছে, তাহলে আমরা যদি এখানে IF5 এরকম যদি বলি, তাহলে 7 5 12, 12 মানে হচ্ছে 6টা ইলেকট্রন পেয়ার, মানে বন্ড পেয়ার 5টা, লোন পেয়ার 1টা, তার মানে এটা হয়ে যাবে স্কোয়ার পিরামিডাল, ঠিক আছে। এটা হয়ে যাবে আমাদের স্কোয়ার পিরামিডাল টাইপের গঠন। I হবে, চারদিকে 4টে F থাকবে, একটা এফকে নিচের দিকে দিলাম, ওপরটাতে আমার এরকম থেকে গেল স্কোয়ার পিরামিডাল। তাহলে সি এর 4টা, আর ডি এরটা হচ্ছে X-7, মানে আমরা যদি IF7-এর কথা ভাবি, তাহলে 7 7 14টা, মানে 7টা, তার মানে হচ্ছে পেন্টাগনাল বাই পিরামিডাল হয়ে যাবে। তাহলে I, ওপরে F, নিচে F, সাইডে F, হ্যাঁ, এই অ্যাক্সিয়াল ইকুয়েটোরিয়াল পজিশনে 3খানা F থাকবে, আর ওপরে একটা, নিচে একটা, তার মানে এই গঠনটা হয়ে যাবে পেন্টাগনাল বাই পিরামিডাল। তার মানে আমার প্রথম অপশানটা আমার কারেক্ট আসছে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। এখানে আমরা সব কোশ্চেনগুলি আলোচনা করলাম, গ্রুপ 17 থেকে যতগুলো প্রশ্ন নিতে এসেছে। তো এগুলো ভালো করে প্র্যাকটিস করবে, আর প্যারালেলে আমরা আগে তো ডিপিপি বেশ খানিকগুলো করেছি, সেগুলো দেখবে, তাহলেই হবে। ওকে, থ্যাংক ইউ।